বং দর্পণ, বিনোদন সবার জন্য। ক্রাফটিমেকের পক্ষ থেকে আমাদের সবাইকে অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে প্রায় 43 জন চিত্রশিল্পী এখানে উপস্থিত হয়েছেন, যারা তাদের স্বতন্ত্র কাজকর্ম নিয়ে আমাদের এই প্রদর্শনীশালাকে গৌরবান্বিত করে তুলেছেন। তাদের কাজ সত্যি একটি অন্য মাত্রা দিয়েছে আজকে ক্রাফটিমেককে। তো সেই জায়গা থেকে আমি প্রথমেই আপনাদেরকে অনেক ভালোবাসা অভিনন্দন আবারও জানাচ্ছি। এবার একটা কথা বলি যে আমাদের এই যে ক্রাফটিমেকের যে যাত্রাটা সেটা কিভাবে শুরু হয়েছিল তার সম্বন্ধে আমি সামান্য কিছু কথা বলতে চাই। আমি আজ থেকে 3 বছর আগে বাংলার বইঘর বলে একটি ইউটিউব চ্যানেল খুললাম। তো সেইখানে আমার একটা মোটিভেশন ছিল যে আমি মানুষকে বই পড়তে আগ্রহী করে দিব। তো সেই জায়গা থেকে আমার পথ চলা শুরু হয়। তারপরে মনে হতে থাকে যে শুধু তো বই পড়া নয়, সাহিত্য, শিল্পকলা, সংস্কৃতি এগুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তো সেই জায়গা থেকে আমার মধ্যে একটা চিন্তাধারা আসে যে কীভাবে আমি এই পুরো বিষয়টাকে কাজে লাগাতে পারি বা অর্গানাইজ করতে পারি। তো সেই সময় থেকেই ক্রাফটিমেকেরও জন্ম হয়। তারও একটি ইউটিউব চ্যানেল খোলা হয়। তো সেখানে এখন মোটামুটি দুটো ইউটিউব চ্যানেলে, একটিতে 3500-এর ওপর সাবস্ক্রাইবার পরিবার হয়েছে, আর একটিতে 2500-এর পরিবার, বহু মানুষ যুক্ত হয়েছে। এবং আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে অ্যাক্টিভ থাকি। তো সেখান থেকেও বহু মানুষ আজকে সমাবেশ করেছেন, এখানে সবাই উপস্থিত হয়েছেন। তো এই যে পথ চলাটা শুরু হয়েছিল সেখানে আমার একটু মনে হয়েছিল যে আমরা যারা এক্সিবিশন করতে পারছি, তো সেইখানে অনেক এখন যে কোনো অর্গানাইজেশনে যখন কোথাও ছবি ঝোলাতে যাওয়া হয়, সাধারণত আমরা 1000-1500-এর মধ্যে ছবি ঝোলাতে পারি না। একটা ছবির জন্য 1000 টাকা কি 1500 টাকা। ফেব্রুয়ারি 2 তারিখে আমরা শোটা অর্গানাইজ করি চারুবাসনে, যেটা জোহেন চৌধুরীর গ্যালারিতে। তো ওখানে আমরা 23 জন আর্টিস্টকে পেয়েছিলাম। তো 23 জন আর্টিস্ট, তারা আমরা খুব সামান্য অর্থের বিনিময়ে সেই শোটা অর্গানাইজ করি, খুব সাকসেসফুল হয়। স্যারও এসেছিলেন, জোহেন স্যার। তো তারপরে আমরা সেখান থেকে কিছু, দেখুন একটা অর্গানাইজ চালালে কিছু আর্থিক জিনিস জায়গাটা হয়, একটা অর্গানাইজ অর্থ আসে। তো সেই অর্থটাকে আমরা সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে পারি, সেই জন্য আমি ভেবেছিলাম যে শিশুর মুখে হাসি করে এমন একটা উদ্যোগ নেব যেখানে আমরা সেই সমস্ত শিশুদের কাছে পৌঁছে যাব যাদের এই আমরা যদি একটু খাতা, পেন্সিল, আঁকার জিনিস, পড়ার জিনিস তুলে দিতে পারি, তাহলে কিন্তু আমরা সেখান থেকে অনেক স্বামী বিবেকানন্দ, তারপরে আমাদের কী বলবো, জগদীশচন্দ্র বোসের মতো মানুষের জন্ম হতে পারে, বড় বড় আর্টিস্ট, শিল্পী, সায়েন্টিস্টের জন্ম হতে পারে। তো সেই প্রচেষ্টাটা আমরা 19 তারিখে সম্পন্ন করি। 2 তারিখে শো করাই, তারপর 19 তারিখে আমরা 20 জন শিশুর হাতে সেই বিষয়গুলো তুলে দিই। তাতে আমাদের সাথে ছিল নারায়ণদা, মানে আমাদের সাথে সেই হোস্টিংটাই ছিল। তো তারপরে আমরা আবার এই অর্গানাইজেশনটা করেছি, সেখানে আমাদের 43 জন মানুষ সাড়া দিয়েছে। এটা আমাদের কাছে একটা গ্র্যান্ড সাকসেস। তো তারপরে আমরা এইটা হয়ে যাওয়ার পরও আমরা আবার এই ধরনের একটা উদ্যোগ নেব যাতে সেই সমস্ত শিশুদের হাতে আমরা কিছু জিনিস তুলে দিতে পারি। এটি কিন্তু আমরা কিছু করছি না, আমরা এটা করতে পারছি, এটাই আমাদের কাছে সবথেকে বড় মানে পাওনা, যে তারা আমাদের এই জিনিসটা গ্রহণ করছে। তো এই প্রচেষ্টার মাধ্যমে ক্রমাগত ক্রাফটিমেক একটার পর একটা উদ্যোগ নিচ্ছে এবং করছে। এবং সবথেকে বড় কথা, এই সমস্ত গুণী মানুষরা আজকে আমার একটা ডাকে সবাই চলে এসে, আপনারা সবাই এসেছেন, এটা আমার কাছে ভীষণ একটা বড় পাওয়া। আমি আইপিএস অফিসার হিসেবে চাকরি করেছি। গত নভেম্বর শেষে আমি চাকরি থেকে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ কলকাতা থেকে রিটায়ার করি। এখন সম্পূর্ণ ফ্রি একজন মানুষ। আমার বিশেষ কিছু বলার নেই, যেটুকু বলার সেটা হচ্ছে যে আজকের দিনে বড্ড অভাব যেটা, সেটা হচ্ছে আনন্দের। আপনি কাগজ খুলুন, টিভি খুলুন, সোশ্যাল মিডিয়া খুলুন, পাশের বাড়ির লোকের সঙ্গে কথা বলুন, পাশের পাড়ার লোকের সঙ্গে কথা বলুন, অসংখ্য বিষয়বস্তু উঠে আসে যার মধ্যে নিরানন্দই প্রধান। তো এই যারা 43 জন যারা রয়েছেন, এরকম অসংখ্য মানুষ, তারা কিন্তু সৃষ্টি সুখের উল্লাসে এই আনন্দের চাষ করে যাচ্ছেন। আর উত্তীয়র মতন কিছু মানুষ এই ব্রতটা নিয়েছেন যে যেখানে সেই আনন্দ আরও বেশি সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়া যায়। আসুন আমরা সবাই মিলে ওনাদের পাশে থেকে ওদের এই ব্রতটিকে সার্থক করে দেব। ধন্যবাদ। আমি প্রথমেই বলি যে আজকে উত্তীয় যেই প্রোগ্রামটা করছে, আমি উত্তীয়কে আমি বলেছি তোমার যা যা প্রোগ্রাম করবে আমি তোমার সাথে আছি।
আজকে বহু শিল্পী, ভালো ভালো শিল্পী এখানে ছবি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। আমার কয়েকটা কথা, যে প্রত্যেকে যারা শিল্পী প্রত্যেকের ছবি দেখুন ভালো করে, ছবি ভালো করে দেখতে হবে, না দেখলে পরে ছবি আঁকা সম্পর্কে যে অভিজ্ঞতা সঞ্চয় করা এটাও একটা কাজ। আর আমরা যারা ছবি আঁকি, আমাদের যে মনের ভাবগুলো আমরা প্রকাশ করি ছবি আঁকার মাধ্যমে, সমাজকে আমরা অনেক কিছু দেই ছবি আঁকার মাধ্যমেই আমরা পারি করতে। আর আমার বিশেষ কিছু বলার নেই, এখানে অনেক গুণী শিল্পী সবাই ভালো ছবি এঁকেছেন, প্রত্যেকটা ছবি খুব ভালো ভালো ছবি এখানে প্রদর্শনীতে আছে। আমার একটা কথা, আমাদের আরও প্রচারের মাধ্যমে নিতে হবে যে ছবিগুলো আমরা শুধু এঁকেই যাই। অনেক ছবি আছে যেগুলো নাকি আমাদের এটা প্রচারের মাধ্যমে রাখতে হবে, মানুষকে বলতে হবে যে ছবিগুলো যদি কোনো বেডরুমে থাকে বা কোনো ড্রয়িং রুমে থাকে বা খাবারের টেবিল বা বেডরুমের যে ঘরের মধ্যে যদি ছবি থাকে, এই ছবি যে একটা আমরা গয়না পরি, গয়না কিনি, গয়না পরি, অনেক কিছু দামি দামি জিনিস কিনি ঘরের সৌন্দর্য বাড়াবার জন্য, একটা ছবি যে একটা পুরো ঘরের শ্রীবৃদ্ধি করতে পারে। ছবি মানুষ কিনবে, বাড়িতে লাগাবে, এটাও কিন্তু একটা বাড়ির একটা গয়না। এই জিনিসটা প্রত্যেকটা মানুষের মধ্যে যদি আরও প্রচারের মাধ্যমে রাখা যায়, ছবি যদি কিছু কিছু করে বিক্রি হয়, ভালো ভালো ছবি বিক্রি হয়, তাহলে মানুষ যারা ছবি আঁকে তারাও উৎসাহ বোধ করবে আর কি। এটুকুই বলার বিষয়। প্রত্যেকটা ছবি আপনারা প্রচারের মাধ্যমে রাখুন, যাতে আজকের এই প্রদর্শনী আগামী দিনে যাতে সাফল্য লাভ করে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এটুকু বলে আমার বক্তব্য। অনেক ধন্যবাদ। তো এবার আমি ডক্টর জয়ন্ত কুশারির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে একটা কথা বলি, স্যারের সাথে কথা বলতে একটা কথা, আমি আর স্যার পাশাপাশি থাকি, ঠিক আছে, এবং আমরা দুজনেই স্বামী বিবেকানন্দের ঠিক পাশেই আমাদের জন্ম হয়েছে। তো সেই সূত্রে স্বামী বিবেকানন্দ কোথাও না কোথাও আমাদের একটা ইন্সপায়ার্ড করেছে ছোটোবেলা থেকে। তো এরপরে আমি স্যারকে বলতে আমি অনুরোধ জানাচ্ছি। খুব ভালো লাগছে, একটার পর একটা অনুষ্ঠান আমি দেখছি এবং এত স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে। উত্তির কথার মধ্যে এটা বেরিয়ে এসেছে যে আমি মানুষকে একবার যদি বিশিষ্ট হোক, সাধারণ মানুষ হোক বা যে কোনো, তো এরা চলে আসে। এর পেছনেরও তো একটা কারণ আছে। এর পেছনের কারণ হচ্ছে মানুষের এই যে ব্যবহার, মানুষের যে এই চলন বলন আচরণ। একটু আগেই ডিএসপি স্যার আমাদের বলছিলেন, খুব সুন্দর কথাটা বলেছেন যে খুব বাস্তব। আজকে পাশের বাড়ি থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, যেখানেই যাই না কেন, নিরানন্দে পড়ে গেছে জগৎটা। প্রতিটা মুহূর্তে আমরা উৎকণ্ঠার মধ্যে, যেন আমরা সন্ত্রস্ত, আমরা কি করব না করব, কালকে সকালে আমার কি হবে আমি জানি না। তো অথচ আমাদের শাস্ত্রে তো বলছে সচ্চিদানন্দ রূপোহং নিত্যমুক্ত স্বভাববজ্জম, অর্থাৎ আমাদের সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ, আমাদের যে চিত্ত, সেই চিত্ত হচ্ছে সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ, সচ্চিদানন্দ রূপোহম। আমি সেই সচ্চিদানন্দের একেবারে প্রতিভূ, সচ্চিদানন্দ রূপোহম নিত্যমুক্ত স্বভাবভাজন, অর্থাৎ আমি নিত্যমুক্ত, বুদ্ধমুক্ত পুরুষ। কিন্তু সেইটা আমাদের বই প্রকাশ কিভাবে ঘটবে? আমাদের আচরণেই ঘটবে। কিন্তু এই একটু আগে ডিএসপি স্যার বলছিলেন যেটা, যে দৈনন্দিন এত অবাঞ্ছিত, এত অপ্রীতিকর, এত দুর্ভাগ্যজনক, এত নক্কারজনক ঘটনা ঘটে চলেছে, আমি আমার মনকে কি করে প্রবুদ্ধ করব? সেইখানেই বোধহয় একটা ব্যাপার হচ্ছে যে শিল্পীর যে শিল্প সত্তা, যেখানে আমরা পাচ্ছি যেটা আমরা বলি কালি কলম মন লেখে তিনজন, তেমনি আবার এটাও বলতে পারি কালি তুলি ক্যানভাসে ফিরে আসে আমার এই আনন্দ সত্তা। এটা তো আমরা দেখতে পাচ্ছি যে এত সুন্দর আমাদের যে চিত্তের যে কি বলবো, প্রাণের আরাম, চিত্তের যে বিনোদন, অর্থাৎ আমরা যে আনন্দিত থাকব, তার প্রধান এবং প্রথম উপকরণটাই হচ্ছে এই শিল্পী সত্তা। এবং একজন শিল্পী, আমাদের মধ্যে দুটি সত্তা থাকে, একটা শরীর, একটা মন। এই মনটাকে আমরা কিন্তু দেখাতে পারি না, একজন শিল্পীই দেখাতে পারে তার ক্যানভাসের এই তুলি এবং কালির মধ্যে দিয়ে তার যে এই শিল্পী সত্তা, এই আনন্দ সত্তা, এই মনের সত্তা,
এইটাই কিন্তু ফুটে ওঠে। এবং বারবার যতবার আসছি ওই রবীন্দ্রনাথের ভাষায় বলি, তোমায় হারাই ক্ষণে ক্ষণ আমার ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ আমার ভালোবাসার ধন। আর আমি স্বামীজিকেই নিশ্চয়ই, আমাদের একটু দূরেই জোড়াসাঁকো রবীন্দ্রনাথ, আবার রবীন্দ্র ভারতী, আবার স্বামীজির কথা উত্তীয় যেটা বললো, সত্যি তো আমাদের প্রতিবেশী। ইনি আর একটা কথা বলছেন যে তোমার মধ্যে এর কাজের মধ্যে যদি কোথাও চালাকি থাকে তাহলে মদ কাজ সিদ্ধ হয় না। যা সংখ্যা ছিল সেটা ছাপিয়ে গেল। তো এইখানেই আমাদের বোধহয় বিরাট একটা প্রাপ্তি, যে প্রাপ্তি নেক্সট এবং গড়িঘট যে লক্ষ্য নিয়ে 3 বছর আগে যাত্রা শুরু করেছিল, সেই যাত্রায় বোধহয় সেই গোলে বোধহয় অ্যাচিভ করেছে। এবং আমি আবার সেই দেবেন ঠাকুরের কথাতেই আসি, সাধু যার সংকল্প ঈশ্বর তার সহায়। এই বাক্য, এই অমোঘ বাক্য কখনোই মিথ্যা হবে না। আপনারা ভালো থাকুন, আপনারা সহায়তা করুন, এই আঁকা এই শিল্পী সত্তাগুলো ছড়িয়ে দিন, আপনারা ভীষণভাবে প্যাট্রোনাইজ করুন, তাহলে কিন্তু আবার আমরা উদ্বুদ্ধ হব, আবার সেই পথ শিশুগুলো তাদের যে কাঙ্ক্ষিত, যে বাঞ্ছিত, যে তাদের দিকে কেউ তাকায় না, তো সেই জায়গাটাও কিন্তু আমরা পূরণ করতে পারবো। আপনারা ভালো থাকুন। অনেক ধন্যবাদ। এবার যার কথা বলবো সে হচ্ছে প্রবাল চন্দ্র বড়াল। প্রথমেই বলি যে প্রবালদার সাথে ফার্স্ট যেদিন পরিচয় হলো, আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আপন করে নিল যে আমি একদম ওপেন হয়ে গেলাম মানে প্রবালদার কাছে। তো এবার সেই জায়গা থেকে প্রবালদা আমাকে মাঝে মাঝে ফোন করে বলে, উত্তীয় তুই যেটা করছিস করে যা, তুই ভয় পাবি না, তুই কাজটা কর, আমি তোর সাথে আছি। তো সেই জায়গা থেকে প্রবালদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। এখানে যারা আছেন, কেউ আমার থেকে ছোট, অনেকেই আমার থেকে ছোট, আমার থেকে কেউ বড়, আমি সকলকে এক জায়গায় নিয়ে, একটা সমমাত্রায় নিয়ে আমি এইটুকু বলতে পারি যে উত্তীয় সঙ্গে আমার যে স্বল্প পরিচয়, স্বল্প দিনের পরিচয়, সেটা গভীরতা থেকে গভীরতর হচ্ছে। এবং উত্তীয় যে উদ্যোগ নিচ্ছে, সাধু উদ্যোগ, সেটা যেন নয়, সেটা সফল হবেই। উদ্যোগ যদি সাধু হয়, আজ নয় কাল সেটা হবে, ফলবেই। আর তোমাদের যেটা বলতে চাই, আমি যারা আর্টিস্ট, কেউ নিজেকে ছোট ভেবো না, এবং তোমাদের সামনে খোলা মাঠ পড়ে আছে, তোমরা দৌড়ো। ছবি আঁকাটা কিন্তু একদিনের বিষয় নয়। কেউ যদি ভাবে যে আমি একদিনেই একটা শিল্পী হয়ে উঠবো, তা হয় না। এর জন্য পরিশ্রম দরকার। আর যেটা হচ্ছে সবচেয়ে বড় দরকার, সেটা হচ্ছে একটা অ্যাটিটিউড, যে আমি কেন ছবি আঁকছি, ওয়াই, হোয়াট ফর। ছবি আমাকে আঁকতে হচ্ছে কেন? আমি একটা সচেতন মন বলেই তো আমাকে ছবি আঁকতে হচ্ছে। এবং আমি এতটাই সচেতন যে অন্য লোক যেটা করে না, কোনোদিন ওটা ভাবেও না যে পেন্সিল রাবার ঘষতে, বড় বয়সে পেন্সিল রাবার নিয়ে পড়বো আবার, আর লেখ উঠে পড়ে। তারপরে আমি তো অন্যরকম লোক, আমি অন্যভাবে আমি জগৎটাকে জানি। চলো, তোমরা চলো, চলতেই থাকো, দেখবে যে ওই যেটাকে ভাবছিলে তোমার গোল, উদ্দেশ্য, সেটা আজ নয় কাল নিশ্চয়ই পূর্ণ হবে। কেননা তার বোধহয় একটা উদাহরণ আমি, কারণ আমি কোনোদিন আর্ট কলেজে পড়িনি, কিন্তু ইয়েস, একজন টিচার রেখে মিনিমাম যে এডুকেশনটা লাগে, প্রত্যেক এডুকেশনের একটা ব্যাকরণ দরকার, মিনিমাম। আমি এখানে এসে চেষ্টা করছিলাম যে যদি কিছু ইয়ে করা যায়, কাউকে যদি কিছু বলার, হ্যাঁ, এইগুলো কিন্তু দরকার, যেটাকে আমরা বলি টোটকা। অনুরোধ জানাবো, বলো কাজলদা, শুরু করো। ভালো ভালো সব কথা কিন্তু ওরা বলেছে, কিছু বাকি নেই। এবার
আর আমি নিজে অন্তত আমার 63 বছর বয়স, আমার মনে হয় না এরকম কিছু করে উঠতে পেরেছি যাতে আবার কিছু উপদেশ দেওয়া যায়। কিচ্ছু বোধহয় দেওয়া যায় না, যে যার মতো ছবি আঁকবে। ছবি আঁকছেন আপনারাও, ওর এখানে পার্টিসিপেন্টদের সংখ্যা বেড়েছে, তার মানে ওর পপুলারিটি বাড়ছে, ওর কাজ করার সুযোগ বাড়ছে। এবার কাজ করার পর সন্দেশখালি হবে কিনা সেটা ঠিক আছে, আপাতত ঠিকঠাক আছে, ঠিক আছে। ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, থাকবেন ওর সাথে। আমরা তো আজকে আছি, কালকে নেই, কিন্তু ও তো মূল উদ্যোগটি নিচ্ছে, তার জন্য ওকে সাপোর্টটা করবেন। টাকা পয়সার ব্যাপারটা ও যা বললো আমারও সেটাই বিশ্বাস, যে অন্যদের থেকেও অন্তত একটু আলাদা পথে চলতে চাইছে। আপনার ছবি এখন ছবি একটা ভাল লাগে, আমি ব্যক্তিগতভাবে বলে আমার ভাল লাগে বলে ছবি আঁকি। তবে ছবি আমাকে খেতে দেয়, পড়তে দেয়, ভালোভাবে রেখেছে। তার জন্য ছবি আঁকাটা একবারেই নিহাত শখের বসে আঁকা, এটা হলে বোধহয় বেশি দিন আঁকা যায় বা আঁকতে পারবেন না। ছবি আঁকতে গেলে প্রফেশনালি ভাবুন, কী করবেন না করবেন। পিন্টারেস্টটাকে সরিয়ে রেখে আঁকলে আরও ভালো, কারণ ওগুলো ধরা পড়ে যায়। আমরা যারা ছবি আঁকি তারা দেখলে বুঝি, নিজের শখেও ছবি আঁকুন। আর ছবি তো ভালো খারাপ হয় না, যে যার মতন আঁকে। প্রকাশ কর্মকার একরকম আঁকতেন, বিকাশ ভট্টাচার্য আরেক রকম, শ্যামল দত্ত রায় আরেক রকম। একটু এদেরকে দেখুন, আমাদের যারা পূর্বসূরি, এখনও তাদের ছবি দেখা যায় নেটে। এটা খুব সুবিধা, পিন্টারেস্টও যেরকম দেখা যায়, আবার গণেশ পাইনও দেখা যায়। এবার কোনটা দেখবেন আপনার ব্যাপার। ও এখানে বসে আমরা ভালো ভালো কথা বলি, কোনো লাভ নেই। যে যার কাজ সে সেরকম করবে। এইখানে ছবি না ঝোলাতে পারলে সে অন্যখানে ছবি ঝোলাবে, সেখানে 200 টাকা বেশি লাগবে। এখন মোটামুটি সবার কাছে টাকা পয়সা আছে, যায়। কী করবেন, কোন দিকে যাবেন, এখানে প্রবালদা যা করলো বা উত্তীয় নারায়ণ যা বললো, ওতে কারোর কিচ্ছু যায় আসেনি। এটাও খুব সত্যি কথা। ভালোবেসে ছবি, ওদের কারোর কিচ্ছু বলার দরকার হবে না। তাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমার যে নিজস্ব ক্ষেত্র, সেই ক্ষেত্রটা এই ছবি আঁকার থেকে ভিন্ন। আমি শিক্ষা দিয়ে থাকি শিক্ষক হিসেবে, কিন্তু একটা কোথাও মিল আছে। সেই মিলটা হচ্ছে যে শিক্ষার মধ্যে কিন্তু চিত্রশিল্পী বলুন বা মূর্তি যিনি তৈরি করছেন বা যিনি উড কার্ভিং করছেন, দারুতক্ষণ করছেন, সবাই কিন্তু প্রত্যেকেই ওই জ্ঞানের চর্চা করছেন। আমরা সেই জায়গা থেকে যদি দেখি তাহলে চিত্রশিল্পের ইতিহাসও তো অনেক পুরনো। সেই ধরুন মহেঞ্জোদারোর যুগ থেকে আমরা পাচ্ছি, শিল্পের নিদর্শন পাচ্ছি, অজন্তা ইলোরা পাচ্ছি বা বিভিন্ন জায়গায় পাচ্ছি। ইতিহাসের যদি আমরা ধাপ দেখতে দেখতে আসি, আস্তে আস্তে একেবারে আধুনিক যুগ, সেই আধুনিক যুগেও আমরা বিভিন্ন চিত্রশিল্পীদের পেয়েছি। এনাদের মতো গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি। এটাও একটা আমার মতন মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এটাও একটা সৌভাগ্যের বিষয়। আজ উত্তীয়বাবুকে দেখলাম, একজন মহৎ সজ্জন ব্যক্তি, তিনি একটি সৎ প্রচেষ্টা চালাচ্ছেন এবং এই সৎ প্রচেষ্টায় আপনারা সকলে সামিল হয়েছেন। এইটা দেখে অত্যন্ত আনন্দ লাগছে, অত্যন্ত উদ্বুদ্ধ হয়েছি। সকলকে সম্মান নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ছবি প্রদর্শন করতে পেরে ও ক্রাফটিমেকের সদস্য থাকতে পেরে ও সহযোগী থাকবার ইচ্ছা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং সকলের উদ্দেশ্যে আজকের আমি একটা গান শোনাতে চলেছি। নমস্কার। সকালে করি আহ্বান, সবারে করি আহ্বান, এসো সুখ চিত্ত, এসো আনন্দিত প্রাণ, প্রাণ সবারে করি আহ্বান, আহ্বান সবারে করি আহ্বান।
আহ্বান সবারে করি আহ্বান আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিলে স্থান সুন্দরের পাদপীঠ তলে যেখানে কুলেন দীপ জ্বলে সুন্দরের পাদপীঠ তলে যেখানে কুলেন দীপ জ্বলে সেধাম পাবে স্থান স্থান সবারে করি আহ্বান সবারে করি আহ্বান। নমস্কার, আমি প্রিয়াঙ্কা বিশ্বাস বলছি। এটা আমার ফার্স্ট এক্সিবিশন। আমি এর আগে কখনো এক্সিবিশন করিনি। আর আমার যে কাজটা আছে এটা হচ্ছে 6x6-এর একটা সিরিজ। আর এটা পুরোটা এক ফ্রেমের মধ্যে আমি করেছি, পেন ইঙ্কের কাজ এটা। আর এটার চিন্তা ভাবনা হচ্ছে যে এখানে টাইটেলটা আমি দিয়েছি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানে মানুষ যে জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যায়, তো সেটা আমি জলের সাথে মাছের সাথে দিয়ে একটা মানুষ আর একটা মানুষের ওপরে দিয়ে করেছি। তো আমরা প্রত্যেকেই একটা সংগ্রামের মধ্যে দিয়ে যাই, স্ট্রাগল করি, সংগ্রাম করি। তার সবসময় কি বলবো, আমার মনে হয় একদিন পাখিগুলো আর থাকবে না শহরে, কটা পাখির পালক পড়ে থাকবে। তো আমি সেই পাখির পালকের ওপরে পাখিদেরই ছবি এঁকেছি। এর আগেও এটা নিয়ে এক্সিবিশন হয়েছে ICCR-এ বা অন্য জায়গায়। আমি মূলত যে পাখির অস্তিত্ব আছে পৃথিবীতে সেই রকম পাখির ছবি পাখির পালকে আঁকি। পাখির পালকগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, কিছু পোলট্রি থেকে, কিছু সাধারণ মানুষের কাছ থেকে, কিছু চিড়িয়াখানা থেকে, এবং তারপরে ওর ওপরে খুব যত্ন নিয়ে খুব ধীরে ধীরে আঁকতে হয়। কারণ পাখির যে ব্রিসলগুলো, পালকের যে সরু সরু শিরাগুলো, সেগুলো দুদিকে আছে এবং তারা ভীষণ রকমের তৈলাক্ত, ওয়াক্সি। তো আঁকাটা একটু কঠিন, একটু সময় সাপেক্ষ, কিন্তু আমার আঁকতে খুব ভালো লাগে। আগের এক্সিবিশনগুলো, এটা এক্সিবিশন হয়েছে ICCR-এ 2019 সালে, 2018 সালে হয়েছে স্টার থিয়েটারে। তো তারপরে এখানে আবার দিলাম। ফুল ফ্লেজেড এক্সিবিশন আমার ভবিষ্যতে করার ইচ্ছা আছে। উত্তরকে আমি অনেকদিন থেকে চিনি। উত্তর কেবলমাত্র একজন শিল্পী নয়, উত্তর একজন অসাধারণ মানুষ। ও যেটা চেষ্টা করে সেটা হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে আরও কিছু মানুষ, আরও কিছু শিশুর মুখে হাসি ফোটাতে, আনন্দ জোগাতে, এবং সেই কারণেই আমি কিন্তু উত্তর ডাকে সবসময় সাড়া দিই এবং আসার চেষ্টা করি। উত্তর সফল হোক, আমরা ওর সঙ্গে থাকতে চাই। আজকে একটা আনন্দ সন্ধ্যা। আমরা ক্রাফটি মেক তাদের দ্বিতীয় যৌথ প্রদর্শনী, সবাই মিলে এখানে অনেক আর্টিস্টদের 43 জন আর্টিস্ট এসছেন। তারা তাদের শিল্পকর্ম নিয়ে ক্রাফটি মেকের সঙ্গে তারা জড়িত হয়ে পড়েছেন।
তাদের শিল্প চেতনা ভেতর থেকে তারা যেভাবে এগিয়ে এসেছিল, তারা যে চাইছিল সেটা ক্রাফটিমেড সেই স্বপ্নটাকে পূর্ণ করতে চেষ্টা করছে, যে তাদের ছবি সবাই দেখুক। ছবি তো মানুষ চায়, যে ছবিটা একটা এক্সপ্রেশন, সেটা তো বাড়িতে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে রাখার জন্য নয়। সে যখন নিজেকে এক্সপ্রেস করছে ছবির মাধ্যমে বা গানের মাধ্যমে, বলে সেগুলো তো প্রকাশ হওয়া দরকার। যেটা বইয়ের ক্ষেত্রে বলি প্রকাশিত হলো, তো ছবির ক্ষেত্রে প্রকাশিত হওয়া দরকার। সেটা এই ক্রাফটিমেক করলো, এবং এই ক্রাফটিমেকের উত্তীয় সেন আরও যারা আছেন তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি, সাধুবাদ দিচ্ছি। এবং এর ফলে এই যে আর্টিস্টটা তার উৎসাহ পাবে, উৎসাহ দেওয়াটা কিন্তু খুব বড় ব্যাপার। আমরা যে কাউকে বলি না যে কিছু করলে বলি থ্যাঙ্কস, ধন্যবাদ, এটা উৎসাহ দেওয়া, যে হ্যাঁ তুমি ভালো কাজ করেছো একটা। তো এই উৎসাহটা না পেলে আর্টিস্টটা তো নিয়ে যাবে। এই অন্নবরা যে ক্রাফটিমেক যেটা করছে, তার জন্য আমি ক্রাফটিমেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যেটা হলো এখানে এসে, যে আরও নতুন নতুন ছবি দেখতে পাচ্ছি, যে আমাদের যে পরের জেনারেশন তারা কীভাবে ছবির মধ্যে ঢুকে পড়ছে অনিবার্যভাবে। কেউ কিন্তু অনেকেই হয়তো প্রথাগত শিক্ষা নেই, কিন্তু তারা ছবিকে ভালোবাসে, ভেতর থেকে ছবি তাদের আসছে, এবং তারা অন্য কাজে চলে যাওয়ার পরেও তারা ছবি আঁকছে। এই ভাবনাটা আমার কিন্তু আমাকে আজকে খুব আনন্দ দিল, যে আমিও যেমন কোনো একটা সময় আমি ছবির মধ্যে ঢুকবো, এটা যেমন আমার মনের মধ্যে স্থির ছিল, এখনও দেখছি যে অনেকের ভেতরেই সেই জিনিসটা আছে। এবং এই ক্রাফটিমেক সেই তাদের প্রকাশ করার একটা জায়গা, একটা আনন্দের জায়গা এই ক্রাফটিমেক এটা করে দিয়েছে। আমি এখানে এসেছিলাম অনেক কিছু বলতে, তো হঠাৎ আমার একটা গান মনে পড়লো রবীন্দ্রনাথের, কিছু বলবো বলে এসেছিলেন রবীন্দ্র চেয়ে না দেখে। কিন্তু সেইখানে গানটার মধ্যে একটা অসম্ভব সুন্দর একটা লাইন আছে, ছবির মতো, যেটা হয়তো আমার মনে হতে পারে যে রবীন্দ্রনাথের পরে যখন তিনি ছবিতে প্রবেশ করবেন, তার একটা প্রিলিউডস এই গানে হয়তো হয়ে যায়। সেটা হচ্ছে এরকম, মেঘ ছেড়া আলো এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল, বাদল মেঘের মৃদুল হাওয়ায় অলোক দোলে, কিছু বলবো বলে এসেছিলেন, রইনু চেয়ে না বলে কিছু বলবো বলে এসেছিলেন, সারা আকাশ তোমার দিকে চেয়েছিল, অনিমিখে সারা আকাশ, মেঘ ছেড়া আলো এসে পড়েছিল। এইখানে এই যে মেঘ ছেড়া আলো এসে পড়ছে, এটা তো একটা পরিপূর্ণ একটা ছবির মতো, যে তোমার মুখে মেঘ ছেড়া আলো এসে পড়ছে। এটা একেবারেই একটা শিল্পীর ভিজুয়াল কল্পনা, এবং এই কল্পনাটাকে তিনি রবীন্দ্রনাথের যখন তিনি ছবি আঁকছেন, তখন তার ছবিতে কত যে মেঘ ছেড়া আলো এসে পড়েছে, যারা তার ছবিকে খুব নিকট থেকে দেখেছে, কাছ থেকে দেখেছে, বুঝতে চেষ্টা করেছে, তারা বুঝতে পারবে যে তিনি গানের ভেতরে তার ছবি আঁকার যে স্পৃহা, সেটা তার কবে থেকে এসছে। এটা তার অনেক আগেকার গান, তার ধরুন ওই 25 থেকে 30-এর মধ্যে এই ধরনের গান তিনি লিখতেন। তখন যখন ছবি করেছেন, তখন 70 বছর বয়সের পর থেকে তিনি পুরোদমে ছবি এঁকেছেন। কিন্তু এই ছবির যে ইচ্ছেটা তার কিন্তু ছিলই, মানে গোড়া থেকেই ছিল, যে এই যে ইচ্ছেটা, আমি এই ইচ্ছেগুলো যে এই এতগুলো মানুষের মধ্যে চাগিয়ে দিচ্ছে এই ক্রাফটিমেক, এর জন্য ক্রাফটিমেকের অসংখ্য ধন্যবাদ পাওয়ার তারা যোগ্য, এবং তারা এগিয়ে যাক। আমি এই শুভ কামনা করে, কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আমি দীপশিকা নাথ দে। এই ছবিটা মেনলি মাদার নেচারের ওপরে, মানে আমার থিমটা ছিল মাদার নেচার বলতে মানে আমরা তো জানি আমরা প্রকৃতির সন্তান, প্রকৃতি আসল, আমরা তার সন্তান। এবার প্রকৃতি আমাদের সব দিক দিয়ে রক্ষা করছে। আমরা হয়তো আজকের ডেটে দাঁড়িয়ে আমরা হয়তো প্রকৃতিকে রক্ষা করতে পারছি না সঠিকভাবে, বা করতে পারছি না বিভিন্ন কারণে। তো মাদার নেচারের আমার একটা সম্পূর্ণ সিরিজের মধ্যে এটা একটা ছবি, যেটার মধ্যে প্রকৃতি মায়ের কোলে শিশু, এটাই হলো এই ছবিটার কনসেপ্ট। ফটোগ্রাফি এটা আমি জেলেদের
জেলেদের জীবনযাপনের ওপরে একটা সিরিজ ছিল, তার মধ্যে মাছের জেলেরা মাছ ধরে যে ভোরবেলা যে জাল তোলে সেই নৌকার ছবি, আর এখানেও সেই জেলেরা জেলে নৌকো টেনে তুলছে চড়ায় সেই ছবি, সেই দুটো মোশন মানে ওদের লাইফের একটা মানে ইম্পর্টেন্ট ফটো তুলে ধরার চেষ্টা করেছে। সকালবেলা যখন নৌকাটা টেনে তোলে আর কি মাছ ধরে ফেরার সময়, সেই সময়কার ছবি। থ্যাংক ইউ। নমস্কার, আমি পল্লবী দত্ত। আর আমার কাজ বেসিক্যালি আমি পেপারেই করি, পেপারে অ্যাক্রেলিক কালার দিয়েই করি। আমার থিমটা একটু অন্যরকম, মানে বেসিক্যালি আমি আলাদা আলাদা জিনিস নিয়েই ভাবি। তো নেচার থাকে আমার মধ্যে, আমার একটু নারীবাদী ব্যাপারটাও আমি রাখি। তো এই যে কাজগুলোই আমি করেছিলাম, এর মধ্যে ওই নারীবাদী ব্যাপারটাই রাখতে চাইছি, আর একটাতে আমি ধর্ম ব্যাপারটাকে এক করে দিয়েছি, এটা আমার এই ছবিটাতে দেখা যাচ্ছে। তো এই আর কি, আমি আর তেমন আর্ট কলেজ থেকে পাস আউট নয়, আমি একজন স্যারের কাছে শিখি পার্সোনালি, আর্টিস্টের আন্ডারেই কাজ করি। তো সেখান থেকে একটু একটু করে শিখতে শিখতে এতটা এই লেভেলে এসেছি যে এখন একটা মানে এক্সিবিশনে পার্টিসিপেট করতে পারছি। নমস্কার, আমি স্বয়ংশ্রী দত্ত, আমি মানিকতলার বাসিন্দা। আমি ছবি আঁকতে ভীষণ ভালোবাসি, তো সেই ভালোবাসা থেকেই আমি ছবি আঁকি। আর আমার এটা আমারই করা ছবি, এটা গ্রাফাইট পেন্সিল স্কেচ। এটা আমি ইন্সপায়ার হয়েছি এই মেয়েটির ছবি দেখে আমার এত ভালো লেগেছে। ওনার হাসি এত মিষ্টি, এত ইনোসেন্ট একটা হাসি, আমার হচ্ছিল এটাকে আমি আঁকি। একে আমার টাইটেলটা মনে হলো কি দেওয়া যায়, তার ওনার হাসি দেখে আমার মনে হয়েছিল যে দেবী, মানে ওনার হাসির মধ্যে দিয়ে আমি দেবীকে দেখতে পেয়েছি। মানে আমরা দেবীকে কি চোখে দেখি, আমি এনার মধ্যে দেবীকে দেখতে পেয়েছি। ওই জন্য এই ছবিটার টাইটেল দেবী, সেটাকেই আমি এই ছবিতে তুলে ধরতে চেয়েছি। নমস্কার, আমি কাকলি দাস বলছি। আমি প্রথাগতভাবে কখনো চিত্রকলা নিয়ে কখনো কোনো কাজ করিনি ছোটোবেলার থেকে। সবার মতো একটু আধটু যেরকম সবাই পেন্সিল বা স্কেচ করে, সেরকম কাগজ পেন্সিল নিয়ে ছোটোবেলা থেকে যা করার করেছি। কিন্তু গত 5 বছর ধরে আমার সাম্প্রতিক যে কাজগুলো দেখছেন আপনারা, সেই কাজগুলো শুরু করেছি করা। সবই হচ্ছে ক্যারেক্টার বেস, মানে আমি যখনই কাজ করতে বসি তখনই কোনো না কোনো ক্যারেক্টার মনের মধ্যে চলে আসে, সেই জন্য সব কিছুই মুখার নিয়ে করা। তো এই মাধ্যমগুলো হচ্ছে অয়েল প্যাস্টেলই ম্যাক্সিমাম, মিক্স মিডিয়াও আছে। আশা করি আপনাদের সবার আমার এই কাজগুলো দেখে ভালো লাগবে। নমস্কার, ঠিক আছে, আমি অনুপ মণ্ডল। এখানে যেটা এঁকেছি সেটা হচ্ছে কোনো এক টাইমে আমি প্রাণ খুঁজে পাচ্ছিলাম না, মানে কোনো প্রাণী পাচ্ছিলাম না, একদম ভ্যানিশ হয়ে যাচ্ছিলো যে জীবনটা কি, জীবনের কোনো ছন্দ পাচ্ছি না। তখন আমি যে কালারগুলো ব্যবহার করলাম এই পেন্টিংয়ের মধ্যে, একদম সব ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। যেমন ব্রাউন কালার বেশিরভাগ আমি ইউজ করেছি এখানে, টোটালি ব্রাউন। কারণটা হচ্ছে কি, এখানে কোনো গ্রিনের সিগন্যাল নেই, কোনো গ্রিন নেই এখানে, কারণ লাইফটাই পাচ্ছি না। এই জন্য আমি একটা ফিগারকে দিয়ে মোটামুটি একদম ভেঙে পড়েছে, যার আর কিছু করার নেই, বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, এমনই একটা ব্যাপার, কোনো রস নেই। এইরকমই একটা চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমি আমার এই পেন্টিংটাকে মোটামুটি একটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যতটুকু আমি পারি, যতটুকু শুনি পারা যায়, সেইভাবে আমি কোনো একটা দিক থেকে এটুকু আমি বের করে দিয়েছি এখানে। নমস্কার, আমি উত্তীয় সেন, ক্রাফটিমো আর্ট গ্রুপের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই শোটা এত সফল করে দেওয়ার জন্য, এবং বংদর্পণকেও আমার আন্তরিক অভিনন্দন যে তারা আমাদের এই সাপোর্টটা দিচ্ছে, সবথেকে বড় কথা। তো এইখানে আমরা 43 জন চিত্রশিল্পী মিলে একটি আর্ট এক্সিবিশন অর্গানাইজ করেছি, যেখানে বহু উন্নত মানের এক্সপেরিমেন্টাল কাজ এসছে, বহু মানুষ অংশগ্রহণ করেছেন, নতুন নতুন কাজের ভাবধারা দেখা গেছে। তো সেটি একটি বড় প্রাপ্তি। এখানে আমার 2টি ছবিও স্থান পেয়েছে। তো এই 2টি ছবি হলো আমার ছবির বিষয়বস্তু হলো যে আমি ছবি কখনো আমার শেষ হয় না, সেটি একটি অনন্ত যাত্রার পথে চলে। তো সেই জায়গা থেকে আমি বিভিন্ন মানে অবজেক্টকে কাজে লাগাই আমার ছবির মধ্যে, যেগুলো আনইউজ মেটেরিয়ালস আছে, তো সেগুলোকে কাজে লাগাই, যেগুলো দৈনন্দিন জীবনে হয়তো আমরা ব্যবহার করে থাকি, কিন্তু সেইগুলি আমাদের জীবনের অনেক ঘটনা, অনেক বিষয়কে তুলে ধরে। তো সেই জায়গা থেকে আমি সেই
সেইগুলোকে ব্যবহার করে আমার ছবিটাকে প্রকাশ করার চেষ্টা করি এবং বিভিন্ন ফিগারেটিভভাবেও দেখাই ব্যাপারটা এবং এক্সপেরিমেন্টাল কাজ করতে ভালোবাসি। তো সেই জায়গা থেকেই আমার ছবিগুলো অনন্ত যাত্রার পথে থাকে। তো আনটাইটেল ছবি হয়, যে যেভাবে এই ছবিগুলোকে গ্রহণ করবে এই ছবিগুলো তার কাছে সেইভাবেই প্রকাশ লাভ করবে। তো এইভাবেই আমার ছবি চলছে, আরও এগোবে। ক্যাপটিমেক থেকে আমি দেবাশিস চৌধুরী বলছি। আমি এই 3টে ছবি আমি এখানে বিশিষ্টভাবে এখানে উল্লেখ করা হয়েছে। এই ছবির মধ্যে একটা হয়েছে আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা যে এই বিভিন্ন রকম লড়াই করে যাচ্ছি দৈহিক ইয়েতে, সেই জায়গাটা আমরা ভেঙে দিয়ে আমরা বোঝাতে চাইছি যে মানুষ যে অন্তরে যে আত্মা, আমরা আত্মার জন্মটা কোথায়, আমরা যে শরীরের যে আমরা নিজেরা মারপিট করছি এই পৃথিবীর জন্য, এই পার্থিব জিনিসের জন্য, সেই জায়গাটাকে আমি মানে তুলে ধরে আমি বলতে চাইছি যে আত্মার জন্মটা কোথায়, আত্মা কি আমাদের তারা বা মহাকাশ থেকে কি আমাদের জন্ম এসছে। তাই 4খানা এখানে আত্মা আমি এখানে দেখিয়েছি, তারার জগতে যাওয়ার চেষ্টা করছে তাদের আত্মাকে খোঁজার জন্য, ঠিক আছে। তার অস্তিত্ব আজও পাওয়া যাবে কি যাবে না সেটা এই ছবির মধ্যে এখানে তুলে ধরা হয়েছে। আর সৌরঝড়ে কতটা তাপ পৃথিবীর উপর প্রভাবিত হতে পারে, কি তার সেই জায়গাটা আমি এখানে তুলে ধরেছি এই ছবিটার মধ্যে চেয়েছি। সেখানে হচ্ছে আমাদের যে ধর্ম নিয়ে আমরা বিভিন্ন রকমের হানাহানি করছি, বিভিন্ন রকমের যেই ধর্মেই হোক না কেন ধর্মান্তর করার চেষ্টা করছি, কিন্তু আসল উদ্দেশ্য আমাদের সবই আমরা একই জায়গায় আমরা মিলিত হচ্ছি, সেই জায়গাটা আমি তুলে ধরেছি এখানে সেটা হচ্ছে এই ছবিটা এটা। আর আগের ছবিটা ছিল এটা আত্মা। আর একটা হচ্ছে যে আমাদের বিগত যে ইসরো আমাদের যে ভারতবর্ষ থেকে যে ইসরো যে স্যাটেলাইট পাঠিয়েছিল সৌরজগতে, সূর্যের মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য, বা সূর্যের ছবি যে আসল কি জিনিস, সেই ছবিগুলো কিছুদিন আগে আমরা নেটের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে আমরা যে ছবি সূর্যের যে বিভিন্ন রূপ সেইগুলো আমরা পেয়েছি। বং দর্পণ, বিনোদন সবার জন্য।